হ্যালো সবাইকে, আশা করছি সকলে ভালো আছো। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, তার সাথে সাথে প্রতিবর্ত ক্রিয়া। তো এই ভিডিওটা কাদের জন্য না, যারা ফেব্রুয়ারিতে মাধ্যমিক দেবে তাদের জন্য তো বটেই। তোমাদের অনেকের কনসেপ্ট ক্লিয়ার নেই ব্রেন সংক্রান্ত, ওখান থেকে যে এমসিকিউ পড়ে বা শর্ট কোয়েশ্চেন পড়ে অনেকে করতে পারো না। বিশেষ করে যেই মেলানোগুলো দেয় কোন অংশের কি কাজ, সেটাতে অনেকের অসুবিধা থাকে। তো তারা তো অবশ্যই দেখবে, এটাতে আমরা পুরো কনসেপচুয়ালি বুঝবো এবং তার সাথে আমি একটা তালিকাও দিয়ে দেবো, আমি একটা ছক দিয়ে দেবো কোন অংশের কি কাজ, এবং সেখানে আমি এক্সট্রা কিছু দেবো না, শুধু সেইগুলোই দেবো যেগুলো বারংবার পরীক্ষার কোশ্চেনে আসে, ইম্পর্টেন্টগুলো। তো সেই ছকটা করে নিলেই তোমরা ওই টাইপের কোশ্চেন করতে পারবে। তো সেটার জন্য তো অবশ্যই দেখবে ভিডিওটা। তার সাথে সাথে তোমাদের একবার করে রিভিশনও হয়ে যাবে। আর যারা ক্লাস 9 থেকে 10-এ উঠলে তোমরাও এই ভিডিওটা দেখতে পারো, কারণ আমরা এই ভিডিওতে পুরোপুরি কনসেপ্ট বিল্ড করব, কোনো সাজেস্টিভ ভিডিও এটা নয়, পুরোপুরি কনসেপচুয়াল একটা ভিডিও। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখবে তারাই কনসেপচুয়ালি গোটা টপিকটাকে ওভারঅল আইডিয়াটা বুঝতে পারবে, ঠিক আছে। আর তার সাথে সাথে এর আগের পার্টটা, মানে এটা তো স্নায়ুতন্ত্র চলছে, তো স্নায়ুতন্ত্রের যে পার্ট 1 ভিডিওটা, সেটা যারা দেখুনি, সেইখানের যাদের অসুবিধা আছে সেটা যদি না ক্লিয়ার হয়, তাহলে তোমরা কিন্তু এই টপিকটা বুঝতে গেলেও অনেক জায়গায় আটকাবে। আমি এমন এমন জায়গা কিছু কিছু জায়গা বলবো যেগুলো তোমরা হয়তো বুঝতে পারবে না। তো যারা দেখুনি সেই ভিডিওটা আগে গিয়ে দেখে নাও, দেন এই ভিডিওটাতে চলে এসো, ঠিক আছে। লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। তো দেখো, আগের দিন কি বলেছিলাম যে স্নায়ুতন্ত্র, আমাদের মানবদেহের স্নায়ুতন্ত্রের দুটি অংশ, তাই তো। একটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা হলো আমাদের মস্তিষ্ক এবং আমাদের সুষুম্নাকাণ্ড। আর তার সাথে সাথে হোল বডিতে যত নার্ভ আছে সেই নার্ভগুলোকে আমরা কি বলেছিলাম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তাহলে স্নায়ুতন্ত্রের দুটো ভাগ ছিল, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস। আগের দিন আমরা পুরো পিএনএস কে শেষ করে দিয়েছি, আজকে আমরা করব কি শুধু সিএনএসটা, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যেখানে আমরা দেখব মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, আর এর সাথেই জড়িত আছে প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে এই পর্যন্ত। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ধরো, এই হলো আমাদের ব্রেন, ঠিক আছে। এখন ব্রেনের পশ্চাৎ ভাগ থেকে একটা এক্সটেন্ডেড অংশ, একটা লেজের মতো অংশ বেরিয়েছে, দেখো ওটা ব্রেনের সাথেই কিন্তু যুক্ত থাকে, ব্রেন থেকেই বেরিয়েছে। এই যে লেজের মতো জিনিসটা বেরিয়েছে, এটার নামই সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড। তাহলে এই ওপরের অংশটা হলো আমাদের ব্রেন, এই যে লেখা আছে, আর এই যে লেজটা যেটা নেমেছে এটা হলো স্পাইনাল কর্ড। এখন এটা কোথায় আছে না, আমাদের পিঠে, একদম ব্রেন শেষ হচ্ছে যেখানে, সেখান থেকে ওটা নামছে এবং নেবে আমাদের মেরুদণ্ড, আমাদের পিঠে যে মেন হাড় মেরুদণ্ড, সেই মেরুদণ্ডের ভিতর দিয়ে ওটা গেছে, মেরুদণ্ডের ভিতরের ফাঁপা জায়গা দিয়ে এটা নেমেছে একদম নিচ পর্যন্ত, ঠিক আছে। কি বললাম, ব্রেনের পশ্চাৎ ভাগ থেকে শুরু হয়েছে এবং মেরুদণ্ডের ভিতরটা ফাঁপা, মেরুদণ্ডের যে হাড়গুলো, অনেকগুলো হাড় আছে মেরুদণ্ডে, তার ভিতরের ফাঁকা অংশটা তাকে বলে নিউরাল ক্যানাল। সেই নিউরাল ক্যানালের ভিতর দিয়ে আমাদের স্পাইনাল কর্ড নিচ পর্যন্ত গেছে। যেই সমস্ত স্নায়ুগুলো ব্রেন থেকে বেরোয়, যেই সমস্ত নার্ভগুলো ব্রেন থেকে বেরোয়, সেগুলো ছিল করোটীয় স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ, 12 জোড়া, আগের ভিডিওতে বলেছিলাম। আর যে সমস্ত স্নায়ুগুলো সুষুম্নাকাণ্ড থেকে বেরোয় সেইগুলোকে বলে সুষুম্নীয় স্নায়ু বা স্পাইনাল নার্ভ, 31 জোড়া, ঠিক আছে। এই পর্যন্ত মনে আছে। এবার দেখো মেন জিনিস, আমরা এই আমাদের মস্তিষ্কের, আমাদের সবথেকে হেড, যে আমাদের হোল বডিকে নিয়ন্ত্রণে রেখেছে, ব্যালেন্সে রেখেছে, আমাদের যাবতীয় যা কাজকর্ম তার কন্ট্রোল করছে এই মস্তিষ্ক বা ব্রেন, যা আমাদেরকে পৃথিবীর সমস্ত প্রাণীর থেকে এগিয়ে দিয়েছে বা সমস্ত প্রাণীর থেকে আলাদা একটা উন্নত মানে পৌঁছে দিয়েছে, সেটা হলো কিন্তু আমাদের লজিক্যাল ব্রেন। অর্থাৎ ব্রেন তো আরও অন্যান্য প্রাণীদেরও আছে, কিন্তু মানুষের ব্রেন যে পরিমাণ ইভলভ হয়েছে, মানুষের ব্রেন যে পরিমাণ অভিব্যক্তিতে এগিয়ে গেছে, যেটা অন্য কোনো প্রাণীদের এত দূর পর্যন্ত আসেনি। সেই জন্য আজ আমরা যাবতীয় চিন্তা ভাবনা, আমাদের বিচার বিবেচনা, আমাদের অ্যানালিটিক্যাল পাওয়ার যতটা, সেটা কিন্তু অন্য প্রাণীদের ব্রেনে দেখতে পাওয়া যায় না। তো আজকে আমরা এই ব্রেনেরই গঠনটা প্রথমে দেখব, ঠিক আছে। এই ব্রেন কেমন দেখতে, এর স্ট্রাকচারটা কীরকম।
মস্তিষ্ক আমাদের দেহের অন্যতম একটি ভারী অঙ্গই বটে, যেটা আমাদের শরীরের টোটাল এনার্জির অনেকটা পার্সেন্টেজ অফ এনার্জি ও একাই খায়। মানে আমরা যতটা খাবার খাই তার থেকে যতটা এনার্জি পাই তার একটা মেজরিটি পোর্শন শুধু ব্রেনেরই কাজে লাগে। কারণ সবথেকে হেভি লোড, সবথেকে দায়িত্ববান কাজটা, যেখানে সবথেকে বেশি এনার্জি ক্ষয় হয়, অ্যানালাইসিস করা, নিয়ন্ত্রণ করা, সেই কাজগুলো যেহেতু ব্রেনের, তাই এ বেশি সবথেকে এনার্জি খায়। এবং এই মস্তিষ্কের, মানব মস্তিষ্কের গড় ওজন আমরা বলতে পারি প্রায় 1.3 থেকে 1.4 কেজি। ঠিক আছে, অ্যাভারেজ ওয়েট আমি বললাম 1.3 থেকে 1.4 কেজি, এটা একজন মানব মস্তিষ্কের গড় ওজন। ঠিক আছে, এখন মস্তিষ্ক তো তোমরা রিয়েল নিশ্চয়ই ছবি টবি দেখেইছো, ছবি তো দেখেইছো, আর রিয়েল কোনো প্রদর্শনীতে অনেক সময় থাকে, দেখবে প্রদর্শনী, সায়েন্স প্রদর্শনী যেগুলো হয় সেখানে অনেকে দেখেছো নিশ্চয়ই। ব্রেনটা সেই ভাঁজ করা ওপরের অংশটা কি সুন্দর দেখতে, এরম টাইপের একটা অঙ্গ। তো এই যে ব্রেন, সেটা কোথায় অবস্থিত না, এবং তার যে লেয়ারগুলো, সেটা আমরা এই ছবিটার মাধ্যমে বুঝবো। দেখো, আমাদের মাথার এই অংশটা, সামনের দিকের অংশটা আমি যদি এরমভাবে কেটে দেখি, ওপর থেকে নিচ পর্যন্ত কতগুলো লেয়ার, ব্রেনটা কত ভিতরে, তাহলে কতকটা এরকম দেখতে লাগবে। তোমরাই বলো। সবার ওপরে চুল আছে, চুলের আমি যদি চুলগুলোকে সব সরিয়ে দিই তাহলে কি পাবো? আমার মাথার উপরে একটা চামড়া আছে, ত্বক আছে, তাই তো? তাহলে সবার উপরের এই যে লেয়ারটা সবুজ রঙের, এটা হলো ত্বক। ঠিক আছে, কি বললাম? সবার বাইরে মাথার এই যে আবরণটা, এটা হলো ত্বক বা স্কিন। স্কিনের ভিতরে দেখো এই যে কালো কালারের মোটা লেয়ারটা করেছি, কালো রঙের মোটা লেয়ারটা, এই কালো রঙের মোটা লেয়ারটা কি? হাড়, তাই তো? অবশ্যই। চামড়াটাকে আমি যদি সরিয়ে দিই তাহলে আবার হাড় আছে, খুলি, যেটাকে আমি বলি কঙ্কালের খুলি, সেটা, সেই হাড়টা কি? করোটি। মস্তিষ্কের বা মাথার যে হাড়টা আমাদের, ওটা করোটি বলা হয়। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এটা হলো করোটি বা ক্রেনিয়াম। ক্রেনিয়াম, করোটিকে ইংলিশে বলবো ক্রেনিয়াম, কালো রঙের লেয়ারটা হলো। তাহলে সবার বাইরে চামড়া, চামড়াও সরিয়ে দিলাম, ভেতরে আছে আমাদের খুলি, হাড়, করোটি। এবার এই হাড়গুলোকে আমি যদি সরাই, এই হাড়গুলোকেও আমি সরিয়ে দিলাম, তাহলে এবার এই কালো যে বর্ডারটা, ওর ভিতরে যে অংশটা শুরু হয়ে গেল, সেটা হলো মস্তিষ্কের আবরণ, মস্তিষ্কের পর্দা শুরু হয়ে গেল। এখানে আমি লিখে রেখেছি দেখো ব্রেন, এই যে ব্লু কালারের এই যে ভাঁজ করা আছে, এইটা হলো আমাদের ব্রেন। ঠিক আছে, ব্লু কালারের এই যে ভাঁজ করা আছে, এই অংশটা হলো আমাদের ব্রেন ধরো। ঠিক আছে, এই অংশটা, ভেতরটা আমাদের ব্রেন। তাহলে ব্রেনের বাইরে দেখো এই গোটা জায়গাটা, সবুজ লেয়ারটা, লাল লেয়ারটা, এগুলো ব্রেনের আবরণের মধ্যে পড়ছে। তো আমাদের ব্রেন, অর্থাৎ শুধু ব্রেনই নয়, সুষুম্না কাণ্ডেরও, অর্থাৎ টোটাল যে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তার 3টে স্তর, 3টে আবরণ আছে। তার আবরণের 3টে স্তর, আবরণের 3টে স্তর কি কি? ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটার। আমি লিখছি, সবার বাইরের যে আবরণটা দেখো, খুলির ভিতরেই এই যে লাল আবরণটা, এটাকে আমি বললাম ডুরা ম্যাটার। তার ভেতরে এই যে সবুজ রঙের আস্তরণটা, এটাকে আমি বলবো অ্যারাকনয়েড ম্যাটার। আর সবার ভিতরে একদম এই যে ব্লু রঙের আস্তরণটা, এটাকে আমি বলবো পিয়া ম্যাটার, পিয়া ম্যাটার। আর অ্যারাকনয়েড ম্যাটার বললাম এদের দুজনের মাঝে, এখানটা হলো অ্যারাকনয়েড ম্যাটার। এই যে ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটার, এদের তিনজনকে নিয়ে তৈরি হলো আমাদের ব্রেনের আবরণ, যেটাকে আমরা বলি মেনিনজেস। তাহলে আমি গোটাটাকে আরেকবার রিপিট দিচ্ছি, আমি কি বললাম এখান পর্যন্ত? আমি বললাম আমার মাথায় চুল আছে, আমি চুলগুলোকে সরিয়ে দিলাম, তাহলে কি আছে? চামড়া বা স্কিন। তাহলে সববার বাইরের আস্তরণ হলো স্কিন, চামড়া। সেই চামড়াটাকেও আমি যদি সরিয়ে দিই, তাহলে এবার আসবে আমাদের খুলি, মাথার হাড়, যেটাকে আমরা বলি করোটি বা ক্রেনিয়াম। তো তার ভেতরে আসবে করোটি বা ক্রেনিয়াম। এবার ওই মাথার খুলির হাড়টাকে আমি যদি সরাই, তার ভেতরে কি আছে? তার ভেতরে এবার আমাদের ব্রেন শুরু হলো, এবং ব্রেনের আবরণ, ব্রেনটাকে প্রোটেকশনের জন্য ব্রেনের বাইরে কি আছে? আবরণ আছে, এবং সেই আবরণটার নাম হলো মেনিনজেস। এবং সেই আবরণটা শুধু ব্রেনেরই নয়, সেটা সুষুম্না কাণ্ডেরও আবরণ, মানে পুরো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আবরণ, পুরো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণকে আমি বলবো মেনিনজেস। তো এটা একটা শর্ট কোশ্চেনও পড়তে পারে যে ব্রেনের আবরণকে কি বলে? মেনিনজেস বলে। ঠিক আছে, মেনিনজেস
মেনিনজেস বলে, আমি এখানে আর লেখার জায়গা নেই, লিখছি না, মেনিনজেস বলে। এই যে মেনিনজেস তার 3টে লেয়ার, আচ্ছা লিখেই দিচ্ছি। ধরো আমি কি বললাম, মস্তিষ্কের আবরণকে আমি বললাম, মস্তিষ্কের আবরণকে আমি বললাম মেনিনজেস, মস্তিষ্কের আবরণ এটা। এই আবরণের 3টে লেয়ার, মানে মেনিনজেস একটা আবরণ, তার আবার 3টে স্তর আছে, অর্থাৎ এটাকে আমি বলতে পারি ত্রিস্তরীয় আবরণ, ঠিক আছে, ত্রিস্তরীয় আবরণ বা থ্রি লেয়ার্ড আবরণ, ঠিক আছে। এই যে 3টে লেয়ার, সেই 3টে লেয়ারের নাম কি? সবার বাইরে ডুরা ম্যাটার, তার ভেতরে অ্যারাকনয়েড ম্যাটার, তারও ভেতরে পিয়া ম্যাটার। তার মানে 3টে লেয়ার আমি যে বললাম, বাইরে থেকে ভেতরের দিকে 3টে লেয়ার কি কি? সবার বাইরে ডুরা ম্যাটার, সবার ভেতরে পিয়া ম্যাটার, আর এই ডুরা আর পিয়ার মাঝখানে যে আবরণটা ওটাকে বলবো অ্যারাকনয়েড ম্যাটার, ঠিক আছে, বোঝা গেল। এখন খেয়াল করে দেখো, এই যে অ্যারাকনয়েড ম্যাটার আছে সবুজ রঙের, আর ভেতরে একদম ব্রেনের বাইরে যে পাতলা আবরণটা, এটা তো বলবে ব্রেন, নীল কালারেরটা, তো এই ব্রেনের বাইরের যে পাতলা আবরণটা সেটা পিয়া ম্যাটার, ওর সাথেই লেগে আছে একদম। তো এই পিয়া ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটার এর মাঝখানে তাহলে এই যে ফাঁকা জায়গাটা, যেখানে গোল 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 গোলগুলো আছে, ফাঁকা জায়গাটার নাম কি? এই ফাঁকা জায়গাটার নাম হলো সাব অ্যারাকনয়েড স্পেস, সাব অ্যারাকনয়েড স্পেস, ঠিক আছে। কি বললাম? ভেতরের আবরণটা পিয়া ম্যাটার, মাঝের আবরণটা অ্যারাকনয়েড ম্যাটার, এদের দুজনের মাঝখানে আবার এই যে এতটা ফাঁকা জায়গা, এখানটাকে বললাম সাব অ্যারাকনয়েড স্পেস। আর এই সাব অ্যারাকনয়েড স্পেসেতে যে তরল পদার্থ আছে তাকে আমরা বলছি সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে। তো এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, আগের স্ট্রাকচারটা কোথায় আছে সেটা বোঝার জন্য। বোঝা গেল কি বললাম? হলো। তাহলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যেটা ফুল ফর্মে প্রায়ই পড়ে তোমাদের, এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথায় অবস্থান করছে? তাহলে মেনিনজেসের সাব অ্যারাকনয়েড স্পেস নামে যে ফাঁকা স্থানটা, ওই ফাঁকা স্থানটায় ভর্তি আছে এই তরল পদার্থটা। আর এই অ্যারাকনয়েড স্পেসে আছে প্রচুর পরিমাণে রক্তজালক। রক্তজালকগুলো কি করবে? ব্লাড সাপ্লাই দেবে। ব্রেনে কি ব্লাড সাপ্লাই হতে হবে না? হতে তো হবেই, ওখানেও অক্সিজেন দিতে হবে, ওখানেও খাদ্য সাপ্লাই দিতে হবে, তাই তো। তো এই অ্যারাকনয়েড স্পেসে যে রক্তজালকগুলো আছে তার থেকে অক্সিজেন আর পুষ্টি দ্রব্য চলে আসে ওরই ভিতরের এই যে সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলে যে তরলটা আছে, এই তরলে চলে আসে। দেন এই তরলটা এবার ব্রেনের সব সেলসগুলোকে সেই অক্সিজেন আর পুষ্টিদ্রব্য সাপ্লাই করে। বোঝা গেল কি বললাম? তাহলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডেরও একই কাজ, যেমনই ব্লাডের কাজ, যেমনই রক্তের কাজ, সেরকমই অক্সিজেন এবং পুষ্টিদ্রব্য সাপ্লাই করা। কাকে? ব্রেনের সেলসগুলোকে। ক্লিয়ার হয়েছে কোনটা কি? বোঝা গেল? আচ্ছা, এবার আমরা মেন জায়গায় আসব, যে তাহলে এই যে ব্রেন, আমি এবার এই সব বাইরের লেয়ারগুলোকে সরিয়ে দাও, আবরণ হোক, হাড় হোক, ত্বক হোক, সব সরিয়ে দাও, শুধু পড়ে থাকলে ব্রেন। এই ব্রেনের গঠনে এবার আমি আসব, ঠিক আছে। তাহলে এই জায়গাটা মুছে দিচ্ছি। দেখো তো ব্রেনের কতগুলো অংশ আমি নামগুলো বলার সাথে সাথে আমি স্ক্রিনে ছবি দেখাবো, তোমরা তার সাথে মেলাবে। আগে আমি এই 3টে নাম বলি। কি কি না? মস্তিষ্ক, আমাদের ব্রেন, তার 3টে অংশে বিভক্ত: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের অপর নাম ফোর ব্রেন বা প্রোসেনসেফালন, মধ্য মস্তিষ্ককে মিড ব্রেন বা মেসেনসেফালন, আর পশ্চাৎ মস্তিষ্ককে হাইন্ড ব্রেন বা রম্বিনসেফালন বলা হয়, ঠিক আছে। এখন অনেকে ভাবে কি অগ্র, মধ্য, পশ্চাৎ বলতে কি রকম, মানে আমরা যদি এরকম সাইড হয়ে দাঁড়াই তাহলে এই আমাদের ব্রেন, তো এই সামনের দিকটা হলো অগ্র, পিছনের দিকটা হলো পশ্চাৎ, আর এই মাঝের অংশটা হলো মধ্য। একদম নয়, এরকমটা একদমই নয়। অগ্র, মধ্য, পশ্চাৎ বলতে সামনে থেকে পিছনের দিকে নয়, অগ্র, মধ্য, পশ্চাৎ বলতে ওপর থেকে নিচের দিকে, ওপর থেকে নিচের দিকে এই 3টে শব্দ বলা হচ্ছে। অর্থাৎ ব্রেনের সববার ওপরের যে অংশটা সেটাকে আমি বলবো অগ্র মস্তিষ্ক, দেন ভেতরে আসে মধ্য মস্তিষ্ক, আর সববার নিচের দিকে আসে পশ্চাৎ মস্তিষ্ক। কি বললাম বোঝা গেল? আমি বলছি এই যে অগ্র, মধ্য, পশ্চাৎ, এটা এই আড়াআড়ি বরাবর নয় যে সামনের দিকটা অগ্র, পিছনের দিকটা পশ্চাৎ, মাঝখানটা মধ্য মস্তিষ্ক, এরকম নয়।
ওপর থেকে নিচের দিকে, মানে আমি যদি একটা ব্রেন রাখি তো তার ওপর থেকে নিচের দিকে, সবার ওপরটা হলো অগ্র, সবার নিচের অংশগুলো হলো পশ্চাৎ, আর তারই মাঝখানে একটা ছোট্ট জায়গা হলো মধ্য মস্তিষ্ক। ঠিক আছে, ছবিতে তো আমরা দেখবই। এর আবার ভাগ করা আছে, দেখো এর আবার ভাগ করা আছে। অগ্র মস্তিষ্কের দুটো অংশ, টেলেনসেফালন ডায়েনসেফালন, পশ্চাৎ মস্তিষ্কের দুটো অংশ, মেটেনসেফালন মায়োলেনসেফালন। এবার আমি নামগুলো বলবো, তোমরা স্ক্রিনে যে ছবিটা দেখাচ্ছি তার সাথে মেলাতে থাকবে, ঠিক আছে, তার সাথে বুঝতে থাকবে। দেখো তোমাদের বইয়ে যে ছবিটা দেওয়া আছে, সেখানে এই যে ছবিটার সবার ওপরের যে বাদামি রঙের অংশটা, ঠিক আছে, এই যে অংশটা যেখানে ভাঁজ 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 করা আছে, এই গোটাটা হলো গুরু মস্তিষ্ক, এই গোটাটা হলো গুরু মস্তিষ্ক। এবং তার নিচে দেখো, তার নিচে পয়েন্টিং করা আছে ওই যে হলুদ রঙের অংশটা, কর্পাস ক্যালোসাম। তার নিচে থ্যালামাস আর হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি গ্রন্থি। তো এই যে এতগুলো অংশ যা যা বললাম, এগুলো সবই হলো অগ্র মস্তিষ্কের ভাগ, অগ্র মস্তিষ্কের পার্ট। দেন নিচে চলে এসো, নিচের এই যে ফুলো মতো অংশটা, এটাকে বলে পন্স। পিছন দিকের এই কালো অংশটাকে বলছে লঘু মস্তিষ্ক, আর তার থেকে যেটা নেমে গেল সেটা হচ্ছে সুষুম্না শীর্ষক বা মেডালা অবলঙ্গেটা। এই তিনটে অংশকে নিয়ে আমরা বললাম পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে অগ্র মস্তিষ্ক, দেন নিচে পশ্চাৎ মস্তিষ্ক, আর মাঝে এই যে ছোট্ট অংশটা ব্লু কালারের হাইলাইট করে দেখানো আছে, এই জায়গাটা হলো মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন হলো আমাদের ব্রেনের সব থেকে ছোট্ট অংশ। ঠিক আছে, এগেইন এবার বলবে তাহলে এই নামগুলো না হয় দেখলাম, কিন্তু ব্যাপারটা অতটা বোঝা গেল না। তো আরেকবার দেখো আমি কি বলছি, আমি বলছি এই যে অগ্র মস্তিষ্কের দুটো ভাগ, টেলেন আর ডায়েন। টেলেনসেফালনের নামগুলো আগে দেখো, গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম, অলফ্যাক্টরি লোব, হিপোক্যাম্পাস, অ্যামিগডেলা। এখন বলবে এই নামগুলো তো দেয়া নেই, ডেফিনেটলি এগুলো তোমাদের বইয়ে নাই। ঠিক আছে, আমি এক্সট্রা অ্যাড করেছি এটা অ্যাটলিস্ট জানানোর জন্য যে অগ্র মস্তিষ্কে শুধু গুরু মস্তিষ্কই নেই, গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এটা তিনজনই নেই, আরও অংশ আছে, তোমাদের বইয়ে এখন নেই অতটা হাই লেভেলে। তো আমরা এইগুলো নিয়ে বেশি ডিটেলে যাব না, জানবো না, জাস্ট আমি নামগুলো লিখে রেখেছি, কারণ এগুলোর গুরুত্বপূর্ণ কাজ আছে, ডেফিনেটলি এগুলো খুবই ভাইটাল অংশ ব্রেনের, তাই আমি নামগুলো লিখে রেখেছি। বাট তোমাদের বইয়ে যেটা মনে রাখতে হবে সেটা হলো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম, তার সাথে ডায়েনসেফালনে কি থ্যালামাস আর হাইপোথ্যালামাস। তাহলে দেখো আমাদের ওভারঅল অগ্র মস্তিষ্ক মানে মস্তিষ্কের যে ওপরের অংশটা, সেখানে আমি দেখতে পেলাম গুরু মস্তিষ্ক, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। এবার আবার আমি ছবিটায় যাচ্ছি, এই ছবিটায় তাহলে তোমরা দেখতে পাচ্ছ গুরু মস্তিষ্ক, থ্যালামাস আর হাইপোথ্যালামাস, এই টোটাল অংশটাই তার মানে হলো আমাদের অগ্র মস্তিষ্কের পার্ট। বোঝা গেল? ক্লিয়ার হলো? নেক্সট এবার দেখো মধ্য মস্তিষ্ক তো বললামই, ওর তো কোনো ভাগ নেই, ওটা সব থেকে ছোট অংশ। দেন পশ্চাৎ মস্তিষ্ক, এগেইন পশ্চাৎ মস্তিষ্কে দেখো আছে লঘু মস্তিষ্ক, সেরিবেলাম। লঘু মস্তিষ্কের অপর নাম কি? সেরিবেলাম। এখানে গুরু মস্তিষ্কের অপর নাম কি? সেরিব্রাম। লঘু মস্তিষ্কের ইংরেজিতে কি বলে? সেরিবেলাম। ঠিক আছে, আর আছে পন্স। এই দুটো অংশ কি? মেটেনসেফালন, এদের দুজনকে একসাথে বলে মেটেনসেফালন। আর পরে রইল সুষুম্না শীর্ষক বা মেডালা অবলঙ্গেটা, একে বলে মায়োলেনসেফালন। এগেইন আবার ছবিতে এসো, তাহলে আমি বললাম লঘু মস্তিষ্ক, পন্স আর সুষুম্না শীর্ষক, এদের তিনজনকে নিয়ে আমার হলো পশ্চাৎ মস্তিষ্ক বা হাইন্ড ব্রেন। বোঝা গেল? তো এই হলো আমাদের মস্তিষ্কের গঠন, মস্তিষ্কের স্ট্রাকচার। এবার আমরা আরও ডিটেলে যাব, আরও জানতে জানতে আমরা আরও কিছু গঠন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবো। ঠিক আছে, যাই হোক ওভারঅল তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, ধরো আমি বললাম এখানে একটা ব্রেন আছে, মস্তিষ্ক আছে, ছবি দিচ্ছি আমি। এইখানে দেখো এই যে মস্তিষ্কের সবার উপরে যে ভাঁজ 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 ভাঁজ, এটা তো গুরু মস্তিষ্ক, অগ্র মস্তিষ্কের মেইন অংশ গুরু মস্তিষ্ক। এখন এর মাঝ বরাবর দেখো, একদম এই ব্রেন এর মাঝ বরাবর দেখো একটা খাঁজ আছে, একটা গর্ত আছে। এই খাঁজটা ওই মস্তিষ্কের ওপরের অংশকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, বাঁ দিক ডান দিক, তাই না? মাঝ বরাবর একটা ঠিক ভাঁজ আছে বা গর্ত আছে। এর ফলে অগ্র মস্তিষ্ক দুটো পার্টে ভাগ হয়ে গেছে,
অ্যাকচুয়ালি অগ্র মস্তিষ্ক নয়, গুরু মস্তিষ্ক। ওপরের অংশটা তো গুরু মস্তিষ্ক, এই যে গর্তটা এটা শুধু গুরু মস্তিষ্কের জন্য অ্যাপ্লাইড, মানে গুরু মস্তিষ্ক অবধি এই গর্তটা আছে। দুটো ভাগে ভাগ করে দিয়েছে, বাঁ দিকেরটাকে আমরা বলবো লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, ডান দিকেরটাকে আমরা বলবো রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার। বোঝা গেল? আমি আবার বলছি, আমি বললাম ব্রেনের মাঝ বরাবর এই যে খাঁজটা দেখতে পাচ্ছ, এই খাঁজটা গুরু মস্তিষ্ককে দুটো পার্টে ভাগ করলো, লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার। তার মানে এই দুটো গুরু মস্তিষ্কেরই অংশ। ক্লিয়ার হলো? এবার নেক্সট জিনিস কি, আচ্ছা এই যে গুরু মস্তিষ্কে এই যে ভাঁজ 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 যে গঠনটা, এগুলোকে কি বলে? তো এই যে ওপরে ঢেউ খেলানো ভাঁজগুলো, এই ভাঁজগুলোকে আমরা বলি জাইরাস, আর গর্তগুলোকে আমরা বলি সালকাস। কি বললাম? আমি বললাম গুরু মস্তিষ্কের গঠনে ওপরের দিকগুলোতে এরকম এরকম ঢেউ খেলানো, তো এই যে উঁচু উঁচু অংশগুলো এইগুলোকে আমরা বলি জাইরাস, জাইরাস। আর এই যে গর্ত অংশগুলো এগুলোকে আমরা বলি সালকাস। তো জাইরাস আর সালকাস, মস্তিষ্কের ওপরে ওই ভাঁজগুলো হলো তার মানে জাইরাস, অ্যান্ড গর্তগুলো সালকাস। ঠিক আছে? আচ্ছা এবার দেখো, এই যে মস্তিষ্কের মাঝ বরাবর এই যে গর্তটা বা খাঁজটা যেটা বললাম, এই বরাবর আমি যদি ব্রেনটাকে এরকম লম্বালম্বিভাবে কেটে দিই, ভালো করে বোঝো আমি কি বললাম, এই ব্রেন গুরু মস্তিষ্কের এই খাঁজ আছে মাঝ বরাবর, যেটা বাঁ দিক আর ডান দিকে ভাগ করে দিয়েছে গুরু মস্তিষ্ককে, সেই বরাবর আমি ব্রেনটাকে এরকম লম্বালম্বি বরাবর কেটে দিলাম। কেটে একটা খণ্ডকে নিয়ে এরমভাবে ঘুরিয়ে তোমাদের দিকে দেখাচ্ছি। কি বললাম? ব্রেন কাটলাম, কেটে সেই দিকটা দেখাচ্ছি, যে দিকটা কাটলাম, কাটার সারফেসটা। তখন তোমরা সেই অংশটা দেখতে পাবে যেরকম ছবিটা তোমাদের বইয়ে দেয়া আছে। বুঝতে পারলে কি বললাম? তোমাদের বইয়ে যে ছবিটা দেয়া আছে ওটা অ্যাকচুয়ালি কীরকম, ওই গুরু মস্তিষ্ক বরাবর খাঁজটা বরাবর আমি যদি কাটি, কেটে ওই কাটার দিকটাকে আমি যদি দেখি, তো ওই রকম দেখতে লাগবে ওপর থেকে নিচ অবধি, স্তরে স্তরে। এখন ইন্টারেস্টিং ব্যাপার, প্রথম কথা তো গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক আমাদের ব্রেনের সব থেকে বড় অংশ, সব থেকে লার্জ অংশ। ঠিক আছে? গুরু মস্তিষ্ক। এবং এই গুরু মস্তিষ্কই মধ্যেই সেই অংশগুলো আছে যেইগুলো না আমাদের সব থেকে বেশি ইভলভ হয়েছে, মানুষ হিসাবে আমাদের সব থেকে বেশি ইভলভ হয়েছে অন্যান্য প্রাণীদের তুলনায়। গুরু মস্তিষ্কের সেই পার্টগুলোই আমাদেরকে অ্যাকচুয়ালি মানুষ বানায়। হ্যাঁ, অন্যান্য প্রাণীদের যে থট প্রসেস, তার থেকে আমাদের থট প্রসেস বা চিন্তা ভাবনা বা বিচার বিশ্লেষণ যে আলাদা, তো সেই আলাদার কারণটাই গুরু মস্তিষ্কেই রয়েছে। বিশেষ করে আমাদের লজিক্যাল অংশটা, যেখান দিয়ে আমরা লজিক লাগাই, আমরা অ্যানালাইসিস করি, আমরা ক্যালকুলেট করি, সেই অংশটা যেটাকে প্রি ফ্রন্টাল কর্টেক্সও বলে। ঠিক আছে? প্রি ফ্রন্টাল কর্টেক্স বাদ দাও, তোমাদের না জানলেও হবে। এখন আমি যেটা বলতে চাইছিলাম, ধরো এই যে গুরু মস্তিষ্ক, এই গুরু মস্তিষ্কটা অনেক বড়, এর ওপরের অংশ আর নিচের অংশ, এর আবার দুটো অংশ আছে। কি বললাম? এর ওপর দিকের অংশটাকে আমরা বলি সেরিব্রাম কর্টেক্স, আর নিচের দিকের অংশটাকে আমরা বলি সেরিব্রাম মেডালা। সো আমি এখানে লিখছি, আমি কি বললাম, আমি এখানে সেরিব্রাম নিয়ে কথা বলছি, গুরু মস্তিষ্ক নিয়ে কথা বলছি। তাহলে ধরো গুরু মস্তিষ্ক, তো গুরু মস্তিষ্কের ওপরের অংশটাকে আমরা বললাম সেরিব্রাম কর্টেক্স, আর ভেতরের দিকের অংশটাকে আমরা বললাম সেরিব্রাম দাঁড়াও মেডুলা, সেরিব্রাম কর্টেক্স অ্যান্ড সেরিব্রাম মেডুলা। এখন এই যে সেরিব্রাম কর্টেক্স আছে, এরই অপর নাম হলো গ্রে ম্যাটার। ঠিক আছে? আর এর অপর নাম হলো হোয়াইট ম্যাটার। গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াইট ম্যাটার, ধূসর বস্তু এবং শ্বেত বস্তু। কেন এমনটা কেন?
এই ধরো গুরু মস্তিষ্ক, তার উপরের যে পোর্শনটা অ্যাকচুয়ালি সেখানে যত নিউরনস আছে, যত স্নায়ু কোষ আছে, তাদের সকলের যে কোষ দেহ, মাথার অংশটা, কোষীয় অংশটা, যে কোষ দেহ বা সেল বডি, সেইগুলো সব ওই কর্টেক্স অঞ্চলে থাকে, সেগুলো ওই কর্টেক্স অঞ্চলে থাকে কোষ দেহগুলো। এবং যদি ওপরে কোষ দেহগুলো থাকে তাহলে ওই স্নায়ু কোষের যে লেজগুলো মানে অ্যাক্সন, ভালো করে বোঝো, আগের ভিডিওতে স্নায়ু কোষের গঠন করিয়েছিলাম তো, স্নায়ু কোষের ওপরের অংশটাকে বলি কোষ দেহ, নিচের লম্বা লেজটার নাম অ্যাক্সন। তো আমি বলছি ওপরে কর্টেক্স, গুরু মস্তিষ্কের ওপরে কর্টেক্স, ওই কর্টেক্স অঞ্চলে সব গুচ্ছাকারে সজ্জিত আছে স্নায়ু কোষের কোষ দেহগুলো, এবং কোষ দেহগুলোতে নিজেল দানা থাকে, সেই জন্য ওই কোষ দেহগুলোকে কতকটা ধূসর রঙের দেখতে লাগে, ওই জন্য ওই ওপরের অংশটাকে বলা হয় গ্রে ম্যাটার বা ধূসর বস্তু, কর্টেক্সকে বলা হয় ধূসর বস্তু। এবং ওই যে কোষ দেহ থেকে অ্যাক্সনগুলো বেরিয়েছে, ওই অ্যাক্সনগুলো এবার নিচে ঝুলছে, আর কর্টেক্সের নিচে কোন অঞ্চল আছে? মেডুলা। তো মেডুলাতে অ্যাক্সনগুলো উপস্থিত আছে। আর তোমরা জানো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বা ব্রেনে যত নিউরন আছে সবারই অ্যাক্সনে মায়োলিন শিদ আছে, সব অ্যাক্সনে মায়োলিনেটেড অ্যাক্সন, মায়োলিনেটেড মানে কি মায়োলিন শিদ যুক্ত, ঠিক আছে। আর মায়োলিন শিদ আছে বলেই ওই অঞ্চলটাকে হোয়াইট কালারের দেখতে লাগে, তো হোয়াইট ম্যাটার বা শ্বেত বস্তু বলে। বোঝা গেল? আমি আরেকবার রিপিট দিই, বললাম গুরু মস্তিষ্কের ওপরের অংশটা ধূসর বর্ণের দেখতে লাগে, সেই জন্য ওখানটাকে বলা হয় ধূসর বস্তু। কেন ধূসর বর্ণের দেখতে লাগে? কারণ ওখানে স্নায়ু কোষের কোষ দেহগুলো উপস্থিত আছে, যেখানে নিজেল দানা আছে, তাই ধূসর কালারের দেখতে লাগে। আর এই কোষ দেহ থেকে যে অ্যাকশন বেরিয়েছে সেগুলো তার নিচে অবস্থিত, মায়োলিন শিদ যুক্ত, সেই জন্য ওই জায়গাটাকে বলা হয় হোয়াইট ম্যাটার বা শ্বেত বস্তু। এবং আপার পোর্শনটা কর্টেক্স এবং নিচের পোর্শনটা মেডালা। গ্রে ম্যাটারের অঞ্চলটাকে কর্টেক্স, হোয়াইট ম্যাটারের অঞ্চলটাকে বলা হলো মেডালা, ঠিক আছে, বা মেডুলা। আচ্ছা, নেক্সট আর কি কি আমরা জানতে পারি? আচ্ছা, এই ব্যাপারটা ডেফিনেটলি তোমাদের বই দেওয়া ছিল না, তো তোমরা এটা এক্সট্রা জানলে, এবং ইম্পর্টেন্ট, এমনও নয় যে আনইম্পর্টেন্ট। তো এখন এখানে তোমরা আমাকে কমেন্টে একটা জিনিস জানাবে যে এইমাত্র আমি বললাম যে মেডুলা অঞ্চলে স্নায়ু কোষের অ্যাকশনগুলো আছে মায়োলিন শিদ যুক্ত, তো তোমরা আমাকে জানাও যে এই মায়োলিন শিদগুলো কোন কোষ বানায়, কোন কোষ এই মায়োলিন শিদগুলোকে তৈরি করে? আমাকে এক্ষুনি কমেন্টে জানাও, কারণ আগের ভিডিওতে আমি এই অঞ্চলটাকে খুব ডিটেলে আলোচনা করেছিলাম যে আমাদের হোল বডিতে যে স্নায়ু কোষগুলো আছে তার যে মায়োলিন শিদ সেগুলো বানায় সোয়ান কোষ, কিন্তু আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে স্নায়ুগুলো আছে বা নিউরনগুলো আছে তার যে মায়োলিন শিদ সেটা কিন্তু সোয়ান কোষ বানায় না, সেটা একজন অন্য বানায়, অন্য একটা কোষ বানায়, সেও এক প্রকারের নিউরোগ্লিয়া। তো সেই নিউরোগ্লিয়া কোষটার নাম কি তোমরা আমাকে কমেন্টে জানাবে, যারা আগের ভিডিও দেখেছিলে মনোযোগ সহকারে তারাই দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো গুরু মস্তিষ্ক হলো, গুরু মস্তিষ্কই আমাদের ব্রেনের সব থেকে হেভি টাস্কগুলোকে করে, লজিক্যাল টাস্কগুলোকে করে, যেমন বললাম আমাদের চিন্তা, আমাদের অ্যানালাইসিস, আমাদের বিশ্লেষণ, আমাদের ক্যালকুলেশন, তারপরে ধরো আমাদের স্মৃতি, মেমোরি, দেন এই যে তোমরা দেখছো, দেখে যে ডেটাটা গেল সেই ডেটাটাকে অ্যানালাইসিস করা, তো শোভন, দর্শন, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ, তাপ, ব্যথা বা ইমোশনস, এই সমস্ত কিছু কিন্তু গুরু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। ভেরি গুড। এবার নেক্সট এসো আমাদের অগ্র মস্তিষ্করই গুরু মস্তিষ্কের কথা বললাম। এবার ছবিতে দেখো গুরু মস্তিষ্কের নিচে আছে হচ্ছে থ্যালামাস আর হাইপোথ্যালামাস অঞ্চলটা, আমি বলছি, তবে তার আগে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যখন বললাম এই যে গুরু মস্তিষ্কের অঞ্চলটা মাঝ বরাবর দুটো ভাগ হয়েছে ওই খাঁজটার জন্য, লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, তাহলে এই লেফট আর রাইট এরা দুজন কি একে অপরের সাথে কোনো যোগাযোগ নেই? এরা কি ইন্ডিভিজুয়াল, স্বাধীন? এমন নয়। এই যে বাঁ দিকের খণ্ডটা আর ডান দিকের খণ্ডটা এরাও যুক্ত আছে ভিতরে, কিসে? ওই যে খাঁজ বা ওই যে গর্ত, ওর ভিতরে কিছু স্নায়ুতন্তুর যোজক আছে, কিছু স্নায়ুর রাস্তা আছে, ট্র্যাক্ট করা আছে, ঠিক আছে। কি বললাম? ওই গর্তের ভিতরে কিছু স্নায়ু দিয়ে তৈরি রাস্তা করা আছে, যে রাস্তাগুলো বাঁ দিক আর ডান দিকের গুরু মস্তিষ্ককে কানেক্ট করেছে, দুটো গোলার্ধকে কানেক্ট করেছে। সেই স্নায়ুতন্তুর ট্র্যাক্টটাকে আমরা বলি কর্পাস ক্যালোসাম, সেই ট্র্যাক্টটাকে আমি বলবো কর্পাস ক্যালোসাম। আমি আরেকবার তোমাদের বইয়ের ছবিটা দেখাচ্ছি, এখানে দেখো কর্পাস ক্যালোসাম যেই জায়গাটায় পয়েন্ট করা আছে, যেই জায়গাটায় কর্পাস ক্যালোসাম পয়েন্ট করা আছে,
ওই জায়গাটাও কিন্তু হোয়াইট ম্যাটারের পার্ট, হোয়াইট ম্যাটার বা মেডুলার পার্ট। গুরু মস্তিষ্কের উপরটা কি বললাম? কর্টেক্স, ওখানটাকে বললাম গ্রে ম্যাটার, ধূসর বস্তু, আর নিচেরটাকে কি বললাম? হোয়াইট ম্যাটার, শ্বেত বস্তু। তো কর্পাস ক্যালোসামও এই শ্বেত বস্তু বা হোয়াইট ম্যাটার অঞ্চলেতেই পড়ে। ঠিক আছে, আচ্ছা এর নিচে দেখো, এর নিচে কি আছে? থ্যালামাস অ্যান্ড হাইপোথ্যালামাস। তো থ্যালামাস অবভিয়াসলি থ্যালামাস হাইপোথ্যালামাসের থেকে বড় একটা অর্গ্যান। এখন হাইপোথ্যালামাস একটা অন্তঃক্ষরা গ্রন্থিও, এটা তো তোমরা হরমোনের ওখানে পড়েওছো। হাইপোথ্যালামাস একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি। এখান থেকে যে হরমোনগুলো রিলিজ হয় সেগুলো পিটুইটারি গ্রন্থির হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। এছাড়া আরও কিছু হরমোন খরিত হয়। ঠিক আছে, তো সেটা তো আমরা হরমোনের ওখানে পড়বো, এখানে আমার জানার দরকার নেই। তো ওইটা তো ওর কাজ একটা বটেই। তার সাথে সাথে আমাদের বডির যে হোমিওস্ট্যাসিস, হোমিওস্ট্যাসিস মানে কি? আভ্যন্তরীণ ব্যালেন্স, আমাদের শরীরের ভেতরে টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করা, শরীরের ভিতরে বিভিন্ন যে তরল আছে তাদের অভিশবনীয় গাঢ়ত্বকে মেনটেন করে রাখা, এই টাইপের যত ব্যালেন্স আছে সেইগুলোর কাজ হলো হাইপোথ্যালামাসের। তো খুব ইম্পর্টেন্ট টেম্পারেচার রেগুলেশন বা থার্মো রেগুলেশনও বলা হয়। আমি কি বললাম? থার্মো রেগুলেশন, রেগুলেশন, থার্মোরেগুলেশন মানে শরীরের ভিতরে টেম্পারেচার বা উষ্ণতাকে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, আচ্ছা আরও কাজ আছে আমরা দেখব পরে ছকেতে। নেক্সট দেখো থ্যালামাস। থ্যালামাস ছবিতে দেখলে দেখতে পাবে হাইপোথ্যালামাসের ওপরে অবস্থিত। এটাকে বলে আমাদের ব্রেনের রিলে সেন্টার, এটাকে আমাদের ব্রেনের বলে রিলে সেন্টার, RELAY, রিলে সেন্টার। ঠিক আছে, রিলে সেন্টার। রিলে সেন্টার কেন বলে? রিলে সেন্টার এই কারণে বলে কারণ থ্যালামাসটা আমাদের ব্রেনে যে সেন্সারি সিগন্যাল যায় আর যে মোটর সিগন্যাল আসে, সেন্সারি সিগন্যাল মানে হোল বডি থেকে যখন সিগন্যালটা ব্রেনে পৌঁছাচ্ছে তখন সেটা সেন্সারি বা সংজ্ঞাবহ, আর ব্রেন যেটা আদেশ দিচ্ছে, যেটা ফিরে আসছে সেটা আজ্ঞাবহ বা মোটর সিগন্যাল। তো সংজ্ঞাবহ আর আজ্ঞাবহ এই দুটো সিগন্যালের মধ্যে ব্যালেন্স ঘটায় কে? থ্যালামাস। ঠিক আছে, কিভাবে বলবে তোমরা? একটা আমি এখানে ছোট্ট ছবি আঁকছি, সেটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। ধরো আমি এই রকমভাবে দেখাচ্ছি, ধরো এই হলো ওপরের অংশটা, এই জায়গাটা হলো আমাদের গুরু মস্তিষ্ক। ধরো অ্যাজিউম করো এই অংশটা আমাদের গোটাটা গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের মেনলি কর্টেক্স অঞ্চলটা, গুরু মস্তিষ্কের ওপরের অংশটা কর্টেক্স। এখানে আমাদের মেডুলা থাকবে, আমি আঁকছি না। এই জায়গায় করে আছে ধরো আমাদের থ্যালামাস। তো থ্যালামাস দুটো থাকে এরকম দুদিকে ডাম্বেলের মতো। ঠিক আছে, এইখানে একটা জিনিস থাকে আর নিচে, এর নিচে আমাদের শুরু হয়ে যায় হাইপোথ্যালামাস, এর নিচে আমাদের শুরু হয়ে যায় হাইপোথ্যালামাস। তো এই জায়গাটা হাইপোথ্যালামাস, এই জায়গাটা হাইপোথ্যালামাস, এইখানটা ধরো পিটুইটারি গ্রন্থি, আর এই দুটো হলো আমাদের থ্যালামাস, এই দুটো হলো আমাদের থ্যালামাস। তো দেখতেই পাচ্ছ থ্যালামাস কতটা ডাম্বেলের মতো দেখতে, ডাম্বেল শেপ। এখন এই যে থ্যালামাস এটা কি করে না, আমাদের হোল বডি থেকে যত সেন্সারি সিগন্যাল আসে, যখন আমাদের বডি মেসেজ পাঠাচ্ছে ব্রেনে, সংজ্ঞাবহ স্নায়ু যে উদ্দীপনাটাকে পৌঁছাচ্ছে, সেটা থ্যালামাস হয়ে তবে সেরিব্রাল গুরু মস্তিষ্কের কর্টেক্সে প্রবেশ করবে। সেটা থ্যালামাস হয়ে তবে কর্টেক্সে প্রবেশ করবে। কর্টেক্সের কোন জায়গা? এই জায়গাটাকে বলা হয় সেন্সারি এরিয়া, এই জায়গাটাকে বলে সেন্সারি এরিয়া। দেন সেন্সারি এরিয়া থেকে সেটা যাবে অ্যাসোসিয়েশন এরিয়া, অ্যাসোসিয়েটিং এরিয়াও বলতে পারো, অ্যাসোসিয়েটিং এরিয়া। অ্যাসোসিয়েটিং এরিয়া থেকে সেটা যাবে মোটর এরিয়া, মোটর এরিয়া। ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, এগুলো একটু দেখলে না তোমাদের কাজগুলো মনে রাখতে তোমাদেরই সুবিধা হবে। মানে শুধু থ্যালামাসের কাজ রিলে সেন্টার, থ্যালামাসের কাজ হলো সেন্সারি সিগন্যাল, সংজ্ঞাবহ আর আজ্ঞাবহ সিগন্যালের মধ্যে ব্যালেন্স মেনটেন করা, এভাবে মুখস্থ করে নিলে না সবসময় সব কিছু মনে থাকে না। যখন একটু এইভাবে পড়ে নেবে, একটু বইয়ের বাইরে গিয়ে এক্সট্রা, তখন থাকবে সেই জিনিসটা বুঝতেও পেরে গেলে আর সেই জিনিসটা মনেও থাকবে। ঠিক আছে, তো আমি এখানে কি বললাম, এইটা হলো গুরু মস্তিষ্কের ওপরের কর্টেক্স অঞ্চল। এখানে তিনটে এরিয়া আছে,
সেন্সারি এরিয়া, মোটর এরিয়া, আর তাদেরকে কানেক্ট করছে অ্যাসোসিয়েটিং এরিয়া। সেন্সারি এরিয়াতে সমস্ত সংজ্ঞাবহ সিগন্যাল গিয়ে পৌঁছাচ্ছে, হোল বডি থেকে সিগন্যাল পৌঁছাচ্ছে। মোটর এরিয়া থেকে সমস্ত সিগন্যাল আসবে, হোল বডিতে আসবে, আর তাদেরকে কানেক্ট করবে কে? অ্যাসোসিয়েটিং এরিয়া। তো আমি বলছি যখন সিগন্যাল যাচ্ছে ব্রেনে তখন সেটা থ্যালামাস হয়ে কর্টেক্সে যাবে, দেন আবার মোটর সিগন্যাল যখন ব্রেন পাঠাবে, ব্রেন যখন আজ্ঞা দেবে, সেই আজ্ঞাবহ সিগন্যালটা মোটর স্নায়ু বা ইফারেন্ট নার্ভের মাধ্যমে হোল বডিতে আসবে, তাই তো? আজ্ঞাবহ স্নায়ু। তো এই আজ্ঞাবহ স্নায়ু দিয়ে আসার আগে সেটাকে থ্যালামাস হয়েই পাস হতে হবে, বোঝা গেল? তো এটা যাচ্ছে সেন্সারি সিগন্যাল আর এটা বেরোচ্ছে মোটর সিগন্যাল। তো সেন্সারি সিগন্যাল হোক বা মোটর সিগন্যাল হোক, সেটা থ্যালামাস দিয়ে পাস হচ্ছে। সেই জন্য দ্যাটস ওয়াই থ্যালামাসকে বলা হয় এখানের রিলে সেন্টার, কানেক্ট করেছে, সবার মধ্যে কানেকশনকে মেনটেন করে রেখেছে। ওকে, আচ্ছা, এর থেকে বেশি আমি বলবো না, এর থেকে বেশি জানার দরকার নেই। নেক্সট, হাইপোথ্যালামাস বললাম, থ্যালামাস বললাম, এবার আমি আসছি পশ্চাৎ মস্তিষ্কে। পশ্চাৎ মস্তিষ্কে তিনটে পার্ট: লঘু মস্তিষ্ক, পন্স, সুষুম্না শীর্ষক। ছবি দেখো এগেইন, এই যে ফুলো অংশটা এখানটাকে বললাম পন্স, তারপরে পিছন দিকে কালো মতো গোল অংশটা ওটা হলো লঘু মস্তিষ্ক। এই লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম এটা হলো আমাদের ব্রেনের সেকেন্ড লার্জেস্ট পার্ট। সব থেকে বড় অংশ কি? গুরু মস্তিষ্ক। দ্বিতীয় বড় অংশ কি? লঘু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের পর হলো লঘু মস্তিষ্ক, সেকেন্ড লার্জেস্ট পার্ট। ওকে, এখন যেমন গুরু মস্তিষ্কের মাঝ বরাবর একটা ভাঁজ ছিল যেটা ওকে দুটো গোলার্ধে ভাগ করছিল, বাম গোলার্ধ, ডান গোলার্ধ, সেরকমই এখানেও লঘু মস্তিষ্কের মাঝ বরাবর একটা খাঁজ থাকে যেটা লঘু মস্তিষ্ককে দুটো গোলার্ধে ভাগ করে দিয়েছে। ক্লিয়ার? ওখানেও তো বললাম না দুটো গোলার্ধে ভাগ হয়, তো লঘু মস্তিষ্ক ছোট ছোট দুটো গোলার্ধে ভাগ হয়। ওখানে ভাবো গুরু মস্তিষ্কের যে বাম গোলার্ধ আর ডান গোলার্ধ তারা কানেক্ট কিসের মাধ্যমে ছিল? কর্পাস ক্যালোসাম। আর লঘু মস্তিষ্কের যে দুটো গোলার্ধ তারা কানেক্টেড থাকবে ভার্মিস, তাহলে আমি কি বললাম? কর্পাস ক্যালোসাম বলেছি আর বলেছি ভার্মিস। ঠিক আছে, ভার্মিস। কর্পাস ক্যালোসাম গুরু মস্তিষ্কের দুটো গোলার্ধকে কানেক্ট করে, আর ভার্মিস লঘু মস্তিষ্কের দুটো গোলার্ধকে কানেক্ট করে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, লঘু মস্তিষ্ক ভেরি ইম্পর্টেন্ট আমাদের বডির জন্য। লঘু মস্তিষ্ক হচ্ছে এই যে আমার মুভমেন্ট করছি, হাত পা মুভমেন্ট করছি, আমি যখন হেঁটে হেঁটে যাবো, আমরা যখন চলাফেরা করি, তখন আমাদের বডির যে ব্যালেন্স মেনটেন করতে হয় না, সেই ব্যালেন্সটা কিন্তু আমাদের লঘু মস্তিষ্ক থেকে আসে। বোঝা গেল? আমরা যে হাঁটাচলা করি তার জন্য আমাদের যে বডির ব্যালেন্স মেনটেন করতে হয়, আমরা দাঁড়িয়ে আছি তার জন্য ব্যালেন্স লাগবে। এই ব্যালেন্সগুলো, চলন গমন নিয়ন্ত্রণ বা পেশি সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ, এগুলো লঘু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। সেই জন্যই বলা হয় লঘু মস্তিষ্ককে কি? যে দেহের ভারসাম্য রক্ষা করে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট হলো আমি বলছি সুষুম্না শীর্ষক বা মেডালা অবলঙ্গাটার কাজটাও খুব ইম্পর্টেন্ট। সুষুম্না শীর্ষক কোন জায়গাটা? না, যেই জায়গাটা থেকে ধরো এই জায়গাটা, যেই জায়গাটা থেকে সুষুম্না কাণ্ড বেরোবে। ঠিক আছে, লঘু মস্তিষ্কের সাইডে পন্স ফুলো মতো অংশটা, ওই ফুলো মতো অংশটার পর থেকেই দেখো লেজটা নেমে যাচ্ছে, তো যেখান থেকে নামছে ওই ছোট্ট অংশটা হলো মেডালা অবলঙ্গাটা বা সুষুম্না শীর্ষক। ওই জন্য তো বলছে মানে সুষুম্না কাণ্ডের শীর্ষ, যার নিচ থেকে সুষুম্না কাণ্ড শুরু হয়ে যাচ্ছে, তো সুষুম্না শীর্ষক। ভেরি ইম্পর্টেন্ট জায়গা এটা। আগের দিন তোমাদেরকে যে 12 জোড়া করোটীয় স্নায়ুর নাম করিয়েছিলাম, তার মধ্যে যে 9, 10, 11, 12 এই যে 4 জোড়া করোটীয় স্নায়ু আছে, নবম জোড়া, দশম জোড়া, 11 আর 12 নম্বর জোড়া, এই করোটীয় স্নায়ুগুলো সুষুম্না শীর্ষক বা মেডালা অবলঙ্গাটা অংশ থেকে নির্গত হয়েছে এবং এদের গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো তোমাদের পরেও, যেমন ওই যে নবম জোড়া করোটীয় স্নায়ু, নবম জোড়া, তাহলে আমি এখানে একবার লিখে দিচ্ছি, আমি কি বললাম? এই মেডালা অবলঙ্গাটা থেকেই নবম, দশম, 11তম আর 12তম এই করোটীয় স্নায়ুগুলো কোথা থেকে বেরিয়েছে?
সুষুম্না শীর্ষক থেকে। আর এর মধ্যে যে নবম জোড়া করোটীয় স্নায়ু, এটা হেল্প করে খাদ্য গলদ্ধকরণ, লালাক্ষরণ। তো লালাক্ষরণ আর খাদ্য গলদ্ধকরণের সাথে যুক্ত এই নবম জোড়া করোটীয় স্নায়ু, তার মানেই সুষুম্না শীর্ষক অংশটা ইনভলভ আছে। এই দশম জোড়া করোটীয় স্নায়ুর নাম হলো ভেগাস, ভেরি ইম্পর্টেন্ট নার্ভ। এই নার্ভটা আমাদের হার্টবিট আর আমাদের শ্বাসের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, মানে হৃদক্রিয়া আর শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে এই দশম জোড়া করোটীয় স্নায়ু, অর্থাৎ আমাদের মেডালা অবলঙ্গাটাই। তার মানে এইখান থেকে দুটো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হয় মেডালা অবলঙ্গাটার, ওই লালাক্ষরণ খাদ্য গলদ্ধকরণ এটা একটা, এটা কোন অংশের কাজ, মেডালা অবলঙ্গাটা, আর হচ্ছে হৃদক্রিয়া শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ, এটাও হবে সুষুম্নার শীর্ষক বা মেডালা অবলঙ্গাটা। ঠিক আছে, তো আশা করছি এই ওভারঅল গঠনটা যেটাতে বুঝতে অসুবিধা হয় তোমাদের বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করো। নেক্সট এবার আমি কি করব, এখানে আমি একটা ছক দেখাবো তোমাদেরকে, যেই ছকে সমস্ত ইম্পর্টেন্ট ওই মস্তিষ্কের অংশ আর তাদের কাজ থাকবে, ওইটা ডেফিনেটলি তোমরা নোট ডাউন করে নিও বা স্ক্রিনশট নিয়ে ভালো করে পড়ে নিও। ঠিক আছে, ওখান থেকে কোশ্চেন একটা আসবেই। তো এই হলো মস্তিষ্কের বিভিন্ন অংশ এবং তার সাথে জড়িত ইম্পর্টেন্ট কাজ, যেগুলো তোমাদের মাধ্যমিকে বেশিরভাগ ক্ষেত্রে পড়ে থাকে। সেই রকম ইম্পর্টেন্টগুলোই আমি দিয়েছি এখানে। যেমন দেখে নাও, চিন্তা, বুদ্ধি ও স্মৃতি এটা নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক। চাপ, তাপ, ব্যথা এর যে অনুভূতিগুলো, এগুলো সব গুরু মস্তিষ্ক। তারপর ধরো দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ হাইপোথ্যালামাস। ক্ষুধা বা তৃষ্ণার যে অনুভূতি, হাসি কান্নার যে আবেগ, এই ধরনের অনুভূতিগুলো হাইপোথ্যালামাস থেকে আসে। এরকম আরও কিছু কাজ দেওয়া আছে, টোটাল দেখো 13খানা দেওয়া আছে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরো দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ লঘু মস্তিষ্ক, মূত্র ত্যাগ নিয়ন্ত্রণ করে পন্স, ঘর্ম নিঃসরণকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস, হৃদক্রিয়া বা শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করে সুষুম্না শীর্ষক। তো প্রত্যেকটাই খুব ভালো করে মনোযোগ সহকারে পড়বে, যে কোনো একটা তো থাকবেই অবশ্যই মস্তিষ্কের অংশ, এবং তার কাজের সাথে সেটাকে মেলাতে দেবে বা শূন্যস্থান পূরণ বা এমসিকিউতে থাকবে। ঠিক আছে, তো এই অংশটা তোমরা ভিডিও পজ করে খাতায় অবশ্যই লিখে নিও। আচ্ছা, এরপর লাস্ট টপিক হলো প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। ঠিক আছে, তো প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। ঠিক আছে, আর প্রতিবর্ত পথকে বলে রিফ্লেক্স আর্ক। রিফ্লেক্স আর্ক হলো প্রতিবর্ত পথ, আর রিফ্লেক্স অ্যাকশন হলো প্রতিবর্ত ক্রিয়া। আচ্ছা, প্রতিবর্ত ক্রিয়া কি? প্রতিবর্ত ক্রিয়া হলো, দেখো, কোনো একটা নির্দিষ্ট উদ্দীপনার সাপেক্ষে রেসপন্স করা। নর্মালি যেমন আমরা এতক্ষণ ধরে পড়ে এসেছি যে কোনো উদ্দীপনা এলো, সংজ্ঞাবহ স্নায়ু সেটাকে নিয়ে গেল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, দেন আজ্ঞাবহ স্নায়ু সেটাকে নিয়ে এলো কারকে বা পেশিতে, পড়ে এসেছি। তো যে কোনো উদ্দীপনার প্রতি যে রেসপন্স হয়, প্রতিবর্ত ক্রিয়াও সেরকমই, কোনো একটা উদ্দীপনার প্রতি একটা রেসপন্স বা প্রতিক্রিয়া। কিন্তু সেই যে প্রতিক্রিয়াটা সেটা খুব দ্রুত হয়, প্রচণ্ড দ্রুত হয়, সেই জন্য সেটাকে বলে রিফ্লেক্স, অটোমেটিক্যালি হয়, তার জন্য ভাবতে হয় না। মিনস, তো আমাদেরকে প্রতিবর্ত ক্রিয়া হলো এমন একটা ক্রিয়া বা এমন একটা রেসপন্স। ঠিক আছে, রেসপন্স মানে আমাদের প্রতিক্রিয়া, উদ্দীপনার প্রতি আমাদের প্রতিক্রিয়া। সেই প্রতিক্রিয়াটা কীরকম হয়? খুবই স্বতঃস্ফূর্ত। তো এই কথাটা মনে রাখতে হবে। তারপর স্বতঃস্ফূর্ত, আরেকটা কি, অনৈচ্ছিক, তাই তো? স্বতঃস্ফূর্ত, র্যাপিডকে আমি বাংলায় কি বলবো? তাৎক্ষণিক, র্যাপিড বা তাৎক্ষণিক। আর একটা কি বললাম? অনৈচ্ছিক বা ইনভলেন্টারি। এই তিনটে শব্দ তোমাকে প্রতিবর্ত ক্রিয়ার সংজ্ঞাতে বা প্রতিবর্ত ক্রিয়া কি বুঝতে গেলে এই তিনটে শব্দ তোমাকে মনে রাখতে হবে। কোনো উদ্দীপনার প্রতি এমন প্রতিক্রিয়া যেটা হয় স্বতঃস্ফূর্ত, মানে একদম নিজে থেকে হুট করতে হয়ে যায়, স্বতঃস্ফূর্ত। অনৈচ্ছিক একটা অ্যাকশন, মানে যেটা তোমার ইচ্ছানুসারে তুমি নিজে থেকে করছো না, হয়ে গেল। ঠিক আছে, অ্যান্ড র্যাপিড মানে তাৎক্ষণিক, কেন সেট করে। সেই ধরনের প্রতিক্রিয়াকে আমরা বলবো প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স।
যেমন আমি অন্ধকার থেকে হঠাৎ করতে বাইরে তীব্র আলোয় চলে গেলাম, সূর্যের রোদটা আচমকা আমার চোখে পড়লো, কিংবা কোনো জোরালো টর্চের আলো আচমকা কেউ চোখে মারলো, আমার চোখটা অটোমেটিক সঙ্গে সঙ্গে বুজে গেল। কিংবা আমি অজান্তেই কড়ায় হয়তো গরম গ্যাসে হয়তো গরম কড়া বসানো ছিল, আমি না দেখে কড়াটাকে ধরে সরাতে গেলে হাত দিয়ে দিয়েছি, তো গরম ছিল, আচমকা হাতটা সরে গেল। তো এক্ষেত্রে আমাকে ভাবতে হলো না যে আচ্ছা কড়াটা গরম আছে, আমার হাতে ফোসকা পড়ে যাবে, আমার হাতে লাগছে, তারপর আমি হাতটা সরিয়ে, এরকম আমাকে ভাবতে হলো না। আমি বেমনস্ক হয়ে যা কড়ায় হাত দিলাম, কড়াটা গরম ছিল, আমার হাতটা অটোমেটিক সরে গেল। তো এটা অনৈচ্ছিকভাবে হলো, আমার ইচ্ছানুসারে হলো না, কিন্তু অনৈচ্ছিকভাবেই হাতটা সরে গেল এবং খুবই দ্রুত হলো, র্যাপিড হলো, তাৎক্ষণিক এবং স্বতঃস্ফূর্তভাবে হলো। এই ধরনের ক্রিয়াকে আমি বলি প্রতিবর্তক ক্রিয়া। এখন খুবই সিম্পল, আমরা প্রতিবর্তক ক্রিয়ার যদি ভাগ করি, তোমাদের বইয়ে দুটো ভাগই আছে, আমি তো জানোই এক্সট্রা বলবো। তো প্রতিবর্তক ক্রিয়াকে আমরা দুটো কন্ডিশনের উপর ভিত্তি করে ভাগ করতে পারি। প্রথমত আমি কিসের ভিত্তিতে ভাগ করছি, আমি যদি এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে ভাগ করি, এক্সপিরিয়েন্স, অন দি বেসিস অফ এক্সপিরিয়েন্স, তখন প্রতিবর্তক ক্রিয়া দুই প্রকারের। ঠিক আছে, তখন প্রতিবর্তক ক্রিয়া দুই প্রকারের। কি কি? অর্জিত আর জন্মগত। সো জন্মগত বা ইনবর্ন আর অর্জিত বা অ্যাকোয়ার্ড। তো জন্মগত প্রতিবর্তক ক্রিয়া এবং অর্জিত প্রতিবর্তক ক্রিয়া কিসের ভিত্তিতে? অন দি বেসিস অফ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার উপর ভিত্তি করে। সেটা পরে আসছে, যেটা তোমাদের বইয়ে আছে। এছাড়া আর কি ভাগ হতে পারে, আর কিসের উপর ভিত্তি করে? এছাড়া আমি যদি বলি কন্ট্রোলিং অর্গ্যান, কন্ট্রোলিং অর্গ্যান সেটা কি, তার উপর ভিত্তি করে আবার প্রতিবর্তক ক্রিয়া এগেইন দুই প্রকারের হতে পারে। একটা হলো ক্রেনিয়াল রিফ্লেক্স, একটা হলো স্পাইনাল রিফ্লেক্স। রিফ্লেক্স মানে প্রতিবর্তক ক্রিয়া, ক্রেনিয়াল মানে কি? ব্রেন দ্বারা, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা ব্রেন দ্বারা, স্টার দিয়ে লিখে রাখছি, ব্রেন দ্বারা। আর স্পাইনাল তার মানে এটা স্পাইনাল কর্ড দ্বারা, স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড দ্বারা। বোঝা গেল? তার মানে আমি এখানে বলতে চাইছি যে প্রতিবর্তক ক্রিয়া দুটো অঙ্গ দ্বারাই নিয়ন্ত্রিত হতে পারে। যদি প্রতিবর্তক ক্রিয়া ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেটা ক্রেনিয়াল রিফ্লেক্স। যদি প্রতিবর্তক ক্রিয়া স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড থেকে ডাইরেক্ট আসে, ব্রেনের দরকার হবে না, তখন সেটা স্পাইনাল রিফ্লেক্স, যেটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়। এটা বেশি দ্রুত হবে কারণ এখানে ব্রেন ইনভলভ নেই, এখানে ডাইরেক্ট স্পাইনাল কর্ড থেকে সিগন্যাল চলে আসবে। কি বলছি আরেকবার ভালো করে বোঝো। আমি বললাম প্রতিবর্তক ক্রিয়া ব্রেন থেকেও আসতে পারে, স্পাইনাল কর্ড থেকেও আসতে পারে। যদি ব্রেনের দরকার পড়ে সেটা তুলনামূলক লেট হবে, সাথে তুলনামূলক টাইম একটু বেশি লাগবে, এবং এটা আমরা বলবো ক্রেনিয়াল রিফ্লেক্স। কিন্তু যদি সেখানে কোনো ব্রেন ইনভলভ না থাকে, সেখানে ডাইরেক্ট স্পাইনাল কর্ড বা ডাইরেক্ট সুষুম্নাকাণ্ড থেকে সিগন্যাল আসে, সেটাকে আমরা বলবো স্পাইনাল রিফ্লেক্স। উদাহরণ দিলেই বুঝতে পারবে। যেমন ধরো আমি বললাম কোনো বিশেষ খাবারের কথা চিন্তা এলেই বা বিশেষ খাবার দেখতে পেলেই, যেমন ধরো অনেকের ক্ষেত্রে ফুচকা, ঠিক আছে, ফুচকা খেতে অনেকে খুব ভালোবাসে, তো ফুচকার কথা মাথায় এলেই, খুব হয়তো ফুচকা খেতে মন করছে, বাইরে যেতে পারছে না, তো ফুচকার কথা মাথায় এলেই, কিংবা বাইরে রাস্তার ধার দিয়ে যাচ্ছে তো ফুচকার গন্ধ পেলো বা দেখতে পেলো, তো তখনই মুখে লালাক্ষরণ হতে শুরু করে দেয়, ফুচকার কথা ভাবতে কিংবা দেখতে পেলে, গন্ধ পেলে। তো সেইখানে একবার ভেবে দেখো, যদি এমন কোনো একজন ব্যক্তি হয় যে আজ পর্যন্ত কোনোদিন ফুচকা খায়নি, যে ফুচকা কোনোদিনও দেখেও নি, ফুচকা কেমন খেতে তার কোনো আইডিয়া নেই, প্রথম সে দেখছে বা প্রথম সে জানছে, হ্যাঁ তার কি ফুচকার থট আসার কথা, চিন্তা আসার কথা? সে তো জানেই না ফুচকা কী জিনিস, হ্যাঁ তার চিন্তা তো আসার কথাই নয়। আর সে যদি দেখে যেহেতু সে তার স্বাদ জানে না, তাই তার লালাক্ষরণ হবে না। কিন্তু যে জানে
তার লালাক্ষরণ হচ্ছে। তার মানে এই যে প্রতিবর্ত ক্রিয়াটা এটা মেমোরি বেসড, মানে এক্ষেত্রে ওই ব্যক্তি যার ফুচকার কথা ভাবতে বা চিন্তা করতে লালাক্ষরণ হচ্ছে, তার মানে তার স্মৃতিতে, ওই ব্যক্তির স্মৃতিতে ফুচকার স্বাদ আছে। ফুচকার স্বাদ কেমন, সেটা তার পছন্দের স্বাদ, সেই স্বাদটা তার ব্রেনে সেই মেমোরি বা সেই স্মৃতিটা যুক্ত আছে। তো যখনই সে ভাববে তার মানে সেই মেমোরিটার দরকার লাগছে। আর মেমোরি বা স্মৃতি নিশ্চয়ই সুষুম্না কাণ্ডে সঞ্চিত থাকে না, সেটা ব্রেনে থাকে। তো সেই ধরনের প্রতিবর্ত ক্রিয়ায় ব্রেনের দরকার পড়ে, সেটাকে আমরা বলি ক্রেনিয়াল রিফ্লেক্স। বোঝা গেল? কিন্তু এমন কিছু রিফ্লেক্স যেখানে মেমোরি টেমোরির কিছু দরকার পড়বে না, যেমন ওই যে বললাম গরম কড়ায় হাত দিয়ে দিলাম, হাতটা সেট করে সরে গেল। তো ওখানে গরম কড়ায় হাত দিলাম, ধরো কোনো ব্যক্তি যে আজ পর্যন্ত কোনোদিনও গরম কড়ায় হাত দেয়নি বা গরম জিনিসেই হাত দেয়নি, সেই প্রথম কোনো আচমকা গরম জিনিসে হাত দিল, হ্যাঁ সেটা তো তার এই প্রথম অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা সংক্রান্ত তার কি আগে কোনো মেমোরি ছিল? তার ব্রেনে তো এমনি মেমোরি নেই সেই সংক্রান্ত, যে এই গরম কড়ায় হাত দিলে কীরকম অনুভূতিটা হয়, সেই সংক্রান্ত আর কোনো মেমোরি নেই। কিন্তু তাও তার হাত সরে গেল। তো তার মানে এখানে মেমোরির কোনো যায় আসে না। গরম জিনিস যেহেতু স্কিন বা ড্যামেজ করে দেবে, টিস্যু ড্যামেজ করে দেবে, তাই জন্য এখানে আমার মেমোরির কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট ওই সিগন্যালটা স্পাইনাল কর্ড থেকে আসে এবং হাতের পেশি সংকুচিত হয়ে সঙ্গে সঙ্গে হাতটা উঠে যায়। তো এখানে মেমোরির দরকার নেই। তো এই ধরনের প্রতিবর্ত ক্রিয়া হলো স্পাইনাল রিফ্লেক্স, স্পাইনাল রিফ্লেক্স। ক্লিয়ার হয়েছে? আর এইটা যেটা তোমাদের বইয়ে আছে এটা তো জানোই খুবই সহজ জিনিস। এমন কিছু প্রতিবর্ত ক্রিয়া যা আমাদের মধ্যে জন্মগতভাবেই আছে, জন্ম থেকেই আমরা জানি, সেগুলো জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। যেমন ওই যে তীব্র আলো পড়লে চোখ বন্ধ হয়ে যাওয়া, কিংবা কোনো খাবার খেলে মুখে খাবার গেলে লালাক্ষরণ হওয়া। মেমোরি বললাম না, আমি কি বললাম, মুখে খাবার গেলে বাচ্চাদেরও লালাক্ষরণ হয়, সেটা বলছি আমি। তো এইগুলো হলো জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে? তাছাড়া ধরো অর্জিত প্রতিবর্ত ক্রিয়া বা অ্যাকোয়ার্ড রিফ্লেক্স, এগুলো কি জন্মের পর সে যেমন পরিবেশে বড় হয়ে উঠেছে, যা যা করে করে গেছে, কোনো একটা কাজকে যখন সে প্রচুর দিন ধরে প্র্যাকটিস করবে তখন সেটা ধীরে ধীরে প্রতিবর্ত ক্রিয়ায় পরিণত হয়ে যাবে। যেমন তোমরা যখন বা আমরা যখন প্রথম সাইকেল চালাতাম তখন অনেক পড়েছি, তখন আমরা কনসিয়াস ছিলাম, আচ্ছা প্যাডেল কিভাবে করতে হয়, সাইকেলে ব্যালেন্স কিভাবে মেনটেন করতে হয়, বাঁক ঘুরবো কি করে, বেল দেবো কখন, ব্রেক দেবো কখন, সবসময় মাথায় থাকতো। তো এখন বড় হয়ে যখন সাইকেল চালাও আর এইসব মাথায় আসে যে ব্যালেন্স কিভাবে করব, আজকে সাইকেল চালিয়ে পড়তে যাব, তখন আমি সাইকেলটা ব্যালেন্স কিভাবে করব বা কখন ব্রেক দেবো, ঠিক আছে, ভাবতে হয় না। তোমরা বন্ধুদের সাথে দিব্যি গল্প করতে করতে সাইকেল নিয়ে যাচ্ছ, আচমকা যখন মোড় ঘুরছো সামনের দিকে চলে আসে, অটোমেটিক ব্রেক টিপে দাও, বাঁক ঘুরছো, অটোমেটিক বেলে হাত চলে গেল। তো এইগুলো হলো অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, কারণ সাইকেল তুমি বছরের পর বছর ধরে চালিয়ে এসেছো, এতটাই প্র্যাকটিস হয়ে গেছে যে সেটা এখন একটা প্রতিবর্ত ক্রিয়ায় পরিণত হয়েছে, তার কাজগুলো, তার অ্যাকশনগুলো একটা প্রতিবর্ত ক্রিয়ায় পরিণত হয়েছে। হারমোনিয়াম বাজানো বা অন্য কোনো বাদ্যযন্ত্র বাজানো, যখন প্রথমবার বাজাচ্ছি তখন খুব গুরুত্ব সহকারে যে এই বটমটা টিপলে, হারমোনিয়াম ধরো, হারমোনিয়াম অনেক সুইচ আছে, তো কোন সুইচটা টিপলে কীরকম ধ্বনি সৃষ্টি হচ্ছে, তখন সে পড়ে মনে রাখছে, খাতা খুলে দেখছে কোনটা টিপলে কখন কী ধরনের শব্দ উৎপন্ন হবে। তো প্রথম তো ভেরি ডিফিকাল্ট, দেন আস্তে আস্তে বহু বছরের প্র্যাকটিসের পর তারপর এখন সে চোখ বন্ধ করেও হারমোনিয়াম বাজাতে পারবে, তাই তো? যখন বহু বছর সে টানা রেগুলারলি হারমোনিয়াম বাজাচ্ছে, এখন তার সুইচ, হারমোনিয়ামের কোন সুইচ কোথায় আছে, কোনটাতে কি ধ্বনি উৎপন্ন হবে, তার ব্রেনে সব লোড হয়ে গেছে। তো সে সঙ্গে সঙ্গে বাজাবে, তাকে দেখতে হবে না নিচের দিকে সুইচের দিকে, সে ওপর দিকে তাকিয়েও বাজাতে পারবে, সে চোখ বন্ধ করেও বাজাতে পারবে, ঠিক আছে? কম্পিউটারের কিবোর্ড টাইপ করা, যারা বহুদিন ধরে কন্টিনিউয়াস কিবোর্ড টাইপ করছে তাদেরকে আর সুইচের দিকে দেখে এ কোথায় বি কোথায় এরকম দেখে করতে হয় না, তারা এরকম স্ক্রিনের দিকে তাকায় আর ঠাক করে টাইপ করে। এই ধরনের প্রতিবর্ত ক্রিয়া হলো অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে? প্যাভলভের এক্সপেরিমেন্টটা ওই সংক্রান্ত পড়ে নেবে, আর আমি ওতে যাচ্ছি না। আর একটা হলো হচ্ছে রিফ্লেক্স আর্ক বা প্রতিবর্ত পথটা। রিফ্লেক্স আর্ক বা প্রতিবর্ত পথ খুবই সোজা। দেখো আমি যদি প্রতিবর্ত চাপের ছবিটা কিন্তু সকলে করে যাবে, আগের বারে নিউরন পড়েছিল, তো এবারে বেশিরভাগ চান্স তো চোখই পড়বে, কিন্তু গ্যারেন্টি তো কিছুই নেই, প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপের ছবিটাও তো দিতে পারে, তাই না? তো যাই হোক, তো পথটা কীরকম হয়, প্রতিবর্ত পথ সেই একই হবে আলটিমেটলি, যে উদ্দীপনা কোনো একটা সিগন্যাল গ্রহণ করবে কে, গ্রাহক। তাহলে ধরো এই বললাম এটা হলো আমার স্কিন, ধরো এই অংশটা হলো আমাদের স্কিনের লেয়ার, হ্যাঁ স্কিন। তো স্কিনে ধরো এই একটা পেরেক ফুঁকে গেল, ঠিক আছে, এই একটা পেরেক গেঁথে গেল, তাহলে
স্কিন হলো এখানে কে? গ্রাহক। স্কিন হলো এখানে গ্রাহক। গ্রাহক এখান থেকে সিগন্যাল রিসিভ করলো একটি স্নায়ু। সেই স্নায়ুটা কোথায় যাবে? সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যাবে। এবার যখন এখানে পেরেক ফুটেছে, এখানে যা পেরেকে পা দেবো আমি, সঙ্গে সঙ্গে আমার পাটা উঠে যাবে। এখানে কি কোনো মেমোরির প্রয়োজন, স্মৃতির প্রয়োজন? এখানে কি ব্রেনে যেতে হবে? যেতে হবে না, এটা ডাইরেক্ট সুষুম্নাকাণ্ড থেকে আসবে। ঠিক আছে, তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সুষুম্নাকাণ্ডে গেল, সিগন্যাল গেল, পৌঁছালো, উদ্দীপনা পৌঁছালো। তাহলে কে পৌঁছালো? সংজ্ঞাবহ স্নায়ু। সংজ্ঞাবহ স্নায়ু। দেন এ আদেশ দেবে, সেটা কে নিয়ে আসবে? আজ্ঞাবহ স্নায়ু। আজ্ঞাবহ, আজ্ঞাবহ স্নায়ু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সিগন্যাল নিয়ে আসছে। কোথায় নিয়ে আসবে? না পেশিতে। কোথায় নিয়ে আসবে? পেশিতে। পায়ের মাসেলগুলো কন্ট্রাক্ট হবে, তো পায়ে ধর আমি পেরেকে পা দিয়েছি, তাহলে পায়ের মাসেলগুলো সংকুচিত হয়ে যাবে আচমকে, এবং পাটা আমার উঠে আসবে। তাহলে পায়ের পেশিতে সিগন্যাল এলো ধরো। ঠিক আছে, এই ধরো আমি পেশি করার চেষ্টা করলাম। ঠিক আছে, এরকম টাইপের পেশি কোষ দেখতে লাগে। আরে কি করে দিলাম, দাঁড়াও ঠিক করে করি, পেঁয়াজ হয়ে গেছিল। তো এই ধরো একটু বড় করেই করলাম। হ্যাঁ, মানে এগুলো হলো মাসেল ফাইবার। ঠিক আছে, মাসেলের যে ফাইবারগুলো হয় না, সে মাসেলের ফাইবারগুলো। ঠিক আছে, ইগনোর, ছবি ইগনোর করো। পেশি, তো এটা হলো পেশিতে পৌঁছালো। তো পেশিতে পৌঁছানোর সাথে সাথেই মাসেলটা কন্ট্রাক্ট হবে, সংকুচিত হবে এবং পাটা উঠে যাবে। তো সিম্পল, গ্রাহক সংজ্ঞাবহ স্নায়ু নিয়ে গেল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, দেন আজ্ঞাবহ স্নায়ু সেটাকে কোথায় নিয়ে এলো? কারকে। তো এটা কি? কারক। কত সহজ, তাই না? এখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোথায় নিয়ে যাবে? ব্রেনে না সুষুম্নাকাণ্ডে? ডিপেন্ড করছে। যদি মেমোরির দরকার হয় তো ব্রেনে যেতে হবে, সেটা ক্রেনিয়াল রিফ্লেক্স। আর যদি মেমোরির দরকার না হয়, যেমন এক্ষেত্রে, তো ডাইরেক্ট সুষুম্নাকাণ্ডে যাবে, তো সেটা হলো স্পাইনাল রিফ্লেক্স। ক্লিয়ার হয়েছে? তো এটুকুই আছে মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং প্রতিবর্ত ক্রিয়া সংক্রান্ত যতটুকু ছিল, এবং তার সাপেক্ষে হালকা হালকা একটু একটু করে অল্প অল্প জিনিস দিয়ে, বাইরে থেকে এক্সট্রা জিনিস দিয়ে, যাতে তোমরা আর একটু বেটার বুঝতে পারো, চেষ্টা করলাম সেটার। তো যদি বুঝে থাকো, যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, তাহলে একটা লাইক করে দিও, আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে। প্রশ্ন থাকলেও, কোনো প্রশ্ন থাকলেও আমাকে কমেন্টে করতে পারো। যাবতীয় যা নোটস বা কোনো পিডিএফ যখন আমি শেয়ার করি বা ভিডিওর আপডেট দিই, সেটা আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিই, ভিডিওর লিঙ্কও আমি সেখানে দিই। তো যারা এখনও হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি, তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হও, আমি লিঙ্ক ডিসক্রিপশনের ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। আমার ইনস্টাগ্রামের লিঙ্কও দিয়ে দেবো, ওখানে গিয়ে আমাকে ফলো করে নিতে পারো। ঠিক আছে, তো দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমরা মানুষের চোখ করব, মানব চোখের গঠন এবং বিভিন্ন অংশের কাজ। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, টাটা।